একটা মানুষ তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে একটা জায়গা বা বাড়ি কেনে, কিন্তু সেই জায়গা বা বাড়ি কেনার আগে কি কি জিনিস মাথায় রাখা উচিত, আজকের এই ঘটনায় তোমরা সেটারই উদাহরণ পাবে। একটা জায়গা বা বাড়ি কেনার সময় শুধুমাত্র যে তার লিগ্যাল কাগজপত্র দেখা উচিত নয়, আজকে তোমরা সেটা ঠিক বুঝতেই পারবে। কি কি জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত, আজকের এই ঘটনা তোমাদেরকে তার প্রমাণ দেবে। যাই হোক, আজকে তোমরা শুনতে চলেছ একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা, যে ঘটনাটা তোমাদের দারুণ লাগতে চলেছে। তো আজকে তোমরা শুনতে চলেছ একটা পরিবারের মৃত্যু মিছিল। পরিবারের একের পর এক মানুষের মৃত্যু, এবং তারপর আরও অনেক কিছু হয়েছিল, সেগুলোই তোমরা আজকে এরকম একটা আলোচনা আর কি শুনতে পাবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তোমরাও যদি এরকম ঘটনা আমাদের এই পরিবারের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলো এবার আমরা শুরু করছি আজকের ঘটনা। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। ওকে, আর যেটা আপনার সাথে স্টোরি নিয়ে কথা হলো আর কি, সেটা হচ্ছে আপনার পরিচিত কেউ একজন, তাই তো, যিনি প্রমোটিং করতেন, এবং সেখান থেকেই কিছু ঘটনা ঘটেছিল একটা জায়গা বা একটা বাড়ি কেনার পর থেকে, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে আপনি শুরু করুন একদম প্রপার, মানে কবে থেকে কি হয়েছিল, প্রথম থেকে একদম। আমি এই ঘটনাটা যেটা বলতে যাচ্ছি, এটা স্প্যান মানে ঘটনাটা ঘটেছে টানা 15 বছর ধরে, খাপে খাপে ঘটেছে। এবং এই ঘটনাটা আমার নজরে তখনও আসেনি, যখনই মানে যতদিন না আমার বিয়ে হয়েছে। মানে আমার যখন বিয়ে হয়েছে আমি বেলগড়িয়াতে গেছি। বেলগড়িয়াতে আমার ভাসুর একজন প্রমোটার, তো উনি যখন কোনো প্রমোটিং করে না কোনো জমি, তখন উনি না শুধু ডকুমেন্ট সার্চিং করায় না। আমরা উকিলদের দিয়ে যেমন কোনো জিনিসপত্র কেনার আগে সার্চিং করাই যে ডকুমেন্টস মানে আইনি ভাবে, মানে আইনি মানে টাইটেল আছে কিনা সেটার উপর বেস করে আমরা সার্চিং করে দেখে আমরা জিনিসটা কিনে নিই। উনি কি করেন, উনি জমিটার হিস্ট্রি, জমিটার বাস্তু, জমিটা কেন এত বছর ধরে খালি পড়েছিল, বা এটা যদি খালি জমি হয় কেন বিক্রি করে দিচ্ছে, আগের লোকেরা কেন বিক্রি করেনি, বুঝতে পারলেন তো? কেন এটা 4-5 হাত ইয়ে হচ্ছে, কোনো বাড়ি হলেও তাই, মানে কোনো ফ্ল্যাট যদি রিসেল হয় 10 বার উনি সেটা মানে চেষ্টা করবেন ওটার ঘটনাটা বার করার, যে কেন রিসেল করে দিচ্ছে, শরীর খারাপের জন্য করছে নাকি অন্য কোনো কারণ, বা কোনো এটা এখানে কোনো অপমৃত্যু হয়েছে কিনা, বা কেউ সুসাইড করেছে কিনা, এটাও উনি সার্চিং করেন। এটা খুব একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম। তারপর আমার হঠাৎ তখন আমার বন্ধুর কথা মনে পড়ে, যে বন্ধুটা আমাকে বলেছিল, আমার নিজের চোখে দেখা, আমার বাপের বাড়ি বেলেঘাটাতে। আর বেলেঘাটা আমরা জানি বেসিক্যালি বেলেঘাটা এরিয়াটা, যানবাজার, এই পুরো এরিয়াটা না রানী রাসমণির এস্টেটের মধ্যে পড়ে। মানে যদি আমরা ইতিহাসের দিকে যাই, এই বেলেঘাটা থেকে খালপাড়, এই বাইপাস, এগুলো সব নতুন হয়েছে, বুঝতে পারলে তো? সল্টলেক সেই সময় এক্সিস্টও করতো না। সল্টলেক খুবই রিসেন্টলি ডেভেলপড একটা টাউন বলতে পারি আমরা, এস্টাবলিশমেন্ট, যেটা ধরে নাও 30 বছর আগে হয়তো তৈরি হয়েছে। সল্টলেকের এই জন্য সল্টলেকের প্রচুর প্রবলেমসও আছে, বেসিক যতটাই প্ল্যান হোক না কেন কিছু বেসিক প্রবলেমস ওদের ইন্টারনাল, মানে মাটির তলায় কিছু প্রবলেম আছে, জলের ব্যাপারে বা জমিটার ইয়েটার ব্যাপারে, মানে জমিটার কোয়ালিটি, মানে হয় না কি মাটির যে কোয়ালিটি হয় সে, তো সেরকমই বেলেঘাটার কথা বলতে গেলে, বেলেঘাটা একটা অতি পুরনো বলতে পারো, প্রাচীন বলতে পারো একটা সেটেলমেন্ট এরিয়া। এবং এর মেন রাজা ছিল হচ্ছে রানী রাসমণির হাজবেন্ড আর কি, ওনার নামটা ভুলে গেছি। যাই হোক, তারপর ওটা আসে পরে রানী রাসমণিদের হাতে, তারপর ওদের বংশ, তারপর কালক্রমে দুর্ভাগ্যক্রমে সেটা ভাগ হতে 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 ওদের এস্টেট ছোট হয়ে যায় আর কি। তো এই এই যে জায়গাগুলো না, এগুলো না বেসিক্যালি আগে খুব একটা ডেভেলপ ছিল না। তারপর যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স আসে, মানে যখন আমাদের দেশ স্বাধীন হয় না, মনে আছে, তখন একটা রায়েট লেগেছিল হিন্দু মুসলিমদের। তখন গান্ধীজির এই বেলেঘাটাতে এসেই কিন্তু অনশন করেছিলেন এই রায়েটটা কমানোর জন্য। তো বেলেঘাটা হ্যাজ আ ভেরি ব্লাডি হিস্ট্রি,
মানে খুবই রক্তাক্ত কিছু হিস্ট্রি কিন্তু এই বেলেঘাটার মধ্যে আছে। নকশাল মুভমেন্টের সময় বিভিন্ন জমিতে বেলেঘাটাতে অনেক মানুষকে কিন্তু মেরে পুঁতে দেওয়া হয়। এটা হচ্ছে বেস লাইন বেলেঘাটার কিছু জমি কেন খারাপ, বাস্তু কেন খারাপ। এবার সেরকমই আমি বেলেঘাটারই বাসিন্দা, ছোটবেলা থেকে বেলেঘাটাতেই বড় হয়েছি, বেলেঘাটাতেই থেকেছি, খেয়েছি, এখান থেকেই আমার বিয়ে হয়েছে। আমার ছোটবেলার একটা বন্ধু ছিল আমার পাড়ায়, নামটা বলছি না। তো ওরা আমি যবে থেকে মানে এই পাড়াতে মানে হয় না কি, যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি ওর সাথে খেলাধুলা করতাম। তো ঘটনাটা শুরু হয় ওদের জমি থেকে। তো ও যখন খুব ছোট ছিল তখন হঠাৎ করে ওর কাকা সুসাইড করে। মানে ও যে বাড়িটাতে থাকতো না, সেই বাড়িটার একটা ঘরে ওর কাকা গলায় দড়ি দিয়ে সুসাইড করে। এটা এইভাবে স্টার্ট হয় ঘটনাটা, বুঝতে পারলে তো? তারপর কি হয়, সময় চলতে থাকে, কাকা মারা যায়। কাকা খুবই অল্প বয়স, 20-21 বছর বয়স হবে। কেন সুসাইড করেছে কেউ জানতে পারেনি। মানে আমি তখন অতটাই ছোট ছিলাম, আমার কাছে তখন ওটা মানে হয় না কি জ্ঞানে নেই। লোকে বলতো কে ওর কাকা সুসাইড করেছে, মরে গেছে, অপমৃত্যু হয়েছে। মোট কথা কোনো একটা ব্যবসা রিলেটেড কারণে অপমৃত্যু হয়েছে, বুঝতে পারলে তো? তারপর ওটাকে আমি অত বেশি মানে হয় নাকি, ছোট মানুষ আমরা এসব নিয়ে থরি না মাথা ঘামাবো। আমি তো আমার বন্ধুর সাথেই খেলাধুলা করবো, বাড়ি যেতাম, বাড়িতে গিয়ে খেলাধুলা করতাম। করতে করতে হঠাৎ করে কয়েক বছর যেত না যেতেই ওর মায়ের, মানে একটা সুস্থ মানুষ আর কি, কত অল্প বয়স কাকিমার, ওর মা তো মিষ্টি একটা মানুষ, তো ভালো মানুষ, হঠাৎ করে ওনার কিডনি ফেল হয়, উনি মারা যান। তখন আমাদের বয়স কত হবে, তখন আমার 10 বছর বয়সে ওর মা পুরো একদম পৃথিবী থেকে বিদায় নিল, ওর জীবন থেকে। আচ্ছা। তো হয়ে গেল কি, ও একা পড়ে গেল। এখন ওর বাবা আছে আর তার ঠাকুমা বেঁচে আছে, বুঝলে তো? তারপর কি হলো, এরকম ভাবেই চলতে চলতে মানে আমরা বড় হতে থাকলাম। আমরা আর একটা অদ্ভুত জিনিস, ওদের বাড়িটা যখন কিনেছিল ওই জমি শুদ্ধ, মানে একটা বাড়ি প্লাস তার চারপাশে না বিশাল বড় বাগান, মানে বাগান মানে বিশাল বড় বাগান, বুঝতে পারলে? তো ওই বাড়িটা আরো কিছু ডেভেলপ করতে পারছিল না। ডেভেলপ মানে হয় যে আমরা যদি কোনো জমি বা বাড়ি কিনি, জমি শুদ্ধ বাড়ি হয় না, আমরা আস্তে আস্তে তাকে রং করাই, 2 তলা করি, 3 তলা করি, ভালো করে সাজাই, ইয়ে করি। ওরা এগুলো কিন্তু কোনদিন করে উঠতে পারেনি, কারণ ওদের মানে এক একটা মৃত্যু এমন সাংঘাতিক হয়েছে না, ওদের জীবনের দিশা পাল্টে দিয়েছে। মা চলে যাওয়া অত ছোট বয়সে একটা মেয়ে বা একটা বাচ্চার উপর দিয়ে কি যায় সেটা একটা যার গেছে সে বুঝতে পারে। তার ওকে গাইড করার কেউ নেই, কারণ ওর মাই ওকে, আর মধ্যবিত্ত পরিবার না, হাইফাই যে 10টা কাজের লোক দিয়ে ওকে মানুষ করবে তাও না, মধ্যবিত্ত মানুষ আমরা সবাই। তো মধ্যবিত্ত বাড়িতে কি তখন ঠাকুমা ওকে খাওয়াতো, স্কুলে দিয়ে আসতো, ওর বাবা কোনো রকমের পড়াশোনা করছিল, টুকটুক করে এগোচ্ছিল ওদের জীবন। তো এরকম এগোতে এগোতে এবার কি হলো, ও মানে হঠাৎ করে একদিন ওর ঠাকুমা মারা যায়। আচ্ছা। ঠাকুমা কিন্তু সুস্থ ছিল, ঠাকুমা কিন্তু মারা যায়। আর ঠাকুমাও ঠিক মতোই মানে বাড়িটা জমিটা ভোগ করতে পারলো না। এবং এটা কি হয়েছে না, প্রতিটা স্প্যান অফ লাইক 5 বছর, 6 বছর, হ্যাঁ 7 বছর, এরকম না ভাগ 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 ভাগে ওদের বাড়িতে এক একটা করে মৃত্যু হতে শুরু করলো। শুরু হলো মানে কাকাকে নিয়ে, হ্যাঁ। তারপর ঠাকুমা চলে যাওয়াতে ওই পুরো ওরকম ভুতুর, মানে বাড়িটা তখন প্রায় ভগ্ন প্রায় দশা, মানে কারোর ইন্টারেস্ট নেই, মানে ওদের বাড়ির যে মানে ওর বাবা বা ওর কোনো ইন্টারেস্ট নেই যে বাড়িটাকে সাজাবো, গোছাবো বা একটু রং করবো, একটু ইয়ে দেবো। বাড়িটা দেখলে তোমার মানে ওর ঠাকুমা মারা যাওয়ার পর থেকে না বাড়িটার দিকে তাকালে এরকমই মনে হতো যে বাড়িটা একটা অদ্ভুত একটা টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে, পুরোটা অন্ধকার, বাগানে একটা লাইট নেই। আর তখন যখন আমি যে কথাটা বলছি, তখনকার সময় অত আমাদের স্ট্রিট লাইট অত বেশি ছিল না, এরকম এই গলি মানে প্রতিটা বেলেঘাটার গলিতে 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 এরকম অত কিছু ডেভেলপ ছিল না। হালে প্রতিটা ইয়েতে এখন আমাদের ওই এলইডি লাইট লাগানো হয়েছে। তখন মানে গলির মাটিও মানে আমাদের যে গলির অবস্থাও খুব খারাপ ছিল, ভাঙা ছিল, নোংরা ছিল, বুঝতে পারছো, পিচ করা ছিল না যেরকম হয়। তো হালেই না স্প্যান অফ 15 বছরের ডেভেলপমেন্টটা হয়েছে। তো তখন তো কি হলো, ওরা দেখলাম তাও কোনো রকমে পড়াশোনা করছে, কাকু অফিস যাচ্ছে, কাকু রোগা হয়ে গেছে,
ওর চেহারাটা না, ওদের না চেহারাটা সেরকম ভালো মানে ছিল না আর কি। মানে কিরকম জানো তো, আমরা যেমন খেয়ে দিয়ে অনেক ভালো করে খাওয়া দাওয়া করলে মানুষ মোটা সোটা হয়ে যায় না, যে খাচ্ছে মানে একটা অল্প বয়সে কি মানে টিন এজ বয়সে দেখবে একটা গ্ল্যামার আসে, একটা গ্লো আসে, খুশি থাকে মানুষ না, বন্ধু বান্ধব, কলেজে উঠছি, হ্যাঁ ভালো কিছু করছি, ওগুলো ওদের মধ্যে মানে চেহারার মধ্যে না মানে গাল ভাঙা, চোয়াল ভাঙা, খাবার খাচ্ছে কিন্তু এসে মনে হচ্ছে খাবারটা ওদের গায়ে লাগছে না। এরকম নয় যে ওরা গরিব মানুষ, মধ্যবিত্ত, যেরকম আমরা প্রতিটা মানুষ খাই সেরকম ওরাও খায়, কিন্তু ওদের খাওয়াটা না গায়ে লাগতো না। ওদের চেহারাটা মানে কঙ্কালসার, বোঝো কঙ্কালসার, মানে জাস্ট শরীরটা আছে, চামড়াটা আছে, আর টিকটিকে রোগা, আর মাথায় চুল আছে। আর ওর অল্প বয়স বলে ওর ওই মানে চেয়ারটা ভেঙে গেছে, মানে গালটা ভেঙে গেছে, তাতে কিন্তু মানে খারাপ দেখাতো না, কারণ মনে হতো কি এটা হয় না তখনকার সময় মডেলিং করে মানুষরা, যখন অল্প বয়সে মেয়েরা রোগা থাকে ভালো জামা কাপড় পরলে মানিয়ে যায় না, ও কিন্তু এফেক্টটা আমি কাকুর ওপর দেখতে পাচ্ছিলাম। কাকুকে দেখলে বোঝা যেত যে চেহারা কতটা খারাপ হতে পারে, ওর ওই বয়সটাতে মানিয়ে গেছিল। তাও কাকু ওকে খাওয়াচ্ছে, বড় করছে। হঠাৎ করে একদিন হই 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 আওয়াজ, অনেক লোকজন ওদের বাড়িতে, তখন আমি কলেজ থেকে ফিরেছি এরকম, তো দেখি কে সবাই কাঁদছে করছে, ওর মামার বাড়ির থেকে লোকেরা এসছে, তো এসে এরকম বলছে কে চল নিয়ে চল, হসপিটাল নিয়ে চল, এ কর, দেখ কতক্ষণ। তো আমার মা জানলায় দাঁড়িয়ে আছে, আমিও মাকে, মা কি হয়েছে বলো তো? মা বলছে কাকুর কিছু হয়ে গেছে, মানে আমার যে বন্ধু ছিল তার বাবার আর কি, বুঝতে পারলে তো? কাকুর কিছু একটা হয়ে গেছে, কি হয়েছে আমরা তখন বুঝতে পারিনি। তো আমি দেখছি লোকজন যাচ্ছে গাড়ি করে, ও যাচ্ছে। তারপর যখন ও সন্ধ্যেবেলা ফিরেছে তখন সবাই বলা বলি করছে, আর আমাদের এই মানে হয় না কি আগেকার দিনের পাড়ায় পাশে পাশে বাড়ি আর কি, বলছে যে ওর তো বাবা মারা গেছে। কাকু মারা গেল কি করে, উনি তো অসুস্থ ছিলেন না। না, উনি বাথরুমে পড়ে গিয়ে বুকের যে পাঁজর আছে, পাঁজরের যে হাড়টা আছে, হাড়টা ভেঙে গিয়ে হার্টের ভেতর ঢুকে গেছে। মানে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে না, ওটার মধ্যে হাড়টা ঢুকে মানে পুড়ে দিয়েছে, বুঝতে পারলে তো? ওই আমাদের যেমন এই পিন ফোটে বা মানে কোনো আমরা ছুরি দিয়ে যেমন আমরা ওটাকে কেটে দিই না, হাড়টার মধ্যে ঢুকিয়ে দিই, ওরকম ওই হাড়টা ঢুকে হার্টের মধ্যে ওই হৃৎপিণ্ডের মধ্যে ফালা ফালা করে দিয়ে এসপার ওসপার করে দিয়েছে। অদ্ভুত মৃত্যু। আচ্ছা, মানে এই আবার কিরম ভাবে মরলো? তখন সত্যি প্রচন্ড মন খারাপ হয়ে গেছে, কারণ কাকু ভীষণ ভালো মানুষ ছিল, ইকুয়ালি কাকিমার মতনই ভালো মানুষ ছিল। মানে কাকিমা যতটা ভালো ছিল অতটাই ভালো, আর ওর একটা মাত্রই সম্বল ছিল এই অত বড় ওই ঢাউস বাড়িটার মধ্যে। তো কাকু চলে যাওয়ার পর কি হলো, ও তো প্রায় অনাথ হয়ে গেল ওই কলেজ পড়ার সময়। তখন ওর যে মানে মামার বাড়ি ছিল, তারা বললো না, এই বাড়িতে তোকে আর থাকতে দেবো না, তুই চল আমাদের সাথে মামার বাড়ি। তো ওরা তখন কি করলো, এই ওকে ধরে টোরে মামার বাড়ি নিয়ে চলে গেল, বলে এখান থেকে তুই কলেজ করবি, ওই করবি। তো ওর ফাইন্যান্স কিভাবে হবে, এই যে এই জমি আর বাড়িটা ওদের ছিল পৈতৃক, যেটা ওটাকে ওরা বেচে দিয়ে যতটা অ্যামাউন্ট অফ টাকা পেয়েছিল ওটা ওর নামে মামারা ফিক্সড করে দিল। বললো এটাতেই তোর পড়াশোনা হবে, এটাতেই তোর বিয়ে ঠা হবে, বেশ। এবং টাকাটা বেশ অনেকটাই টাকা, তখনকার সময় তো বেশ অনেকটাই টাকা এটা। যাই হোক, ওটাতে ওর লাভ হয়ে গেল। এবার ঘটনাটা শুরু হচ্ছে কি, এবার যে এক্সপিরিয়েন্স গুলো এরপর হয়েছে অন্য মানুষদের, এই বাড়িটা বিক্রি হওয়ার পর থেকে সে আশেপাশে বাড়ি এবং যারা কিনেছে তাদের ওপর। তারপর কি হলো, এই বাড়িটাতে ভাঙা শুরু হলো, মানে যে কিনলো সেটা ভাঙবে, ভেঙে জমিটাকে সমান করবে, করে ফাঁকা করবে, করে ওখানে প্রমোটিং করবে বা বাড়ি বানাবে, এরকম কিছু প্ল্যান ছিল যে মালিক কিনেছে। কয়েকটা মিস্ত্রিকে বললো যে তোরা থাক এই বাড়িটাতে থেকে তোরা এই বাড়িটাকে ভাঙ, করে সব মালপত্র, তারপর ওই হয় না কে ইয়ে করে ট্রাকে করে আসে মালপত্র ভেঙে ভেঙে নিয়ে যায় সব, ওগুলোকে রাবিশ বলে না কি বলে, তারপর ওগুলো বিক্রি হয়ে যায়, দরজা জানলা খুলে খুলে আলাদা বিক্রি হয়, লোহার জিনিস। তো ওরা তো অনেকটা সময় লাগবে, বড় বাড়ি আর অনেকটা বড় জমি, গাছগুলোকেও তো কাটতে হবে না, কত গাছ পুরো জমিটার ভেতর, আগাছা ভর্তি, সেগুলো সরাতে হবে। এবার ওরা করা শুরু করলো,
আস্তে আস্তে ওরা ভাঙছে। কিন্তু প্রতিদিন দেখতাম যে মানে আমার মা বলতো যে এই যাদেরকে থাকতে দিয়েছে, এই যে মিস্ত্রিগুলোকে, ওরা না রাতের দিকে থাকতে চাইতো না। ওরা কি করতো, সকালে আসতো, কাজ করতো, রাত্রিবেলাটা না ওরা মানে চলে যেত। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে ঝগড়াঝাটি হয়েছে পাড়ায়, যে মালিক এসে মিস্ত্রিদের বলছে যে তোমরা চলে গেলে কি করে হবে, তা তোমরা রাতেও তো কিছু জিনিস সরিয়ে দিতে পারো। রাত্রিবেলা লরি আসছে, ট্রাক আসছে, রাতে তো মালগুলোকে লোডিং করতে হবে, রাবিশগুলোকে তোমাদের তুলতে হবে। তোমরা তুলে না, আমরা রাতে থেকে মাল আনতে তুলতে হলে আপনাদেরকে ট্রাক সকালে পাঠাতে হবে। এরকম মানে হতো, প্রায়ই হতো। কেন হতো সেটা তখনও আমি জানি না, আমি কেন তো জানি না, না আমার মা জানে, কিন্তু আমরা অশান্তিটা দেখতাম। কাছাকাছি বাড়ি, কাছাকাছি জমি, দেখতে পাচ্ছি তো। করতে করতে এইভাবে সকাল বিকেল করতে করতে হলো, জমিটা খালি হলো, কিন্তু রাতে ওরা থাকতো না। তারপর কি হলো, তারপর ওখানে আমার যে মালিক ছিল সে 2-3টে ঘর তৈরি করলো, বলে এই জমি যতদিন না এখানে প্রমোটিং হচ্ছে বা কোনো নতুন বাড়ি তৈরি হচ্ছে, এই জমিতে তোমরা থাকবে, কেয়ার টেকিং করবে। হ্যাঁ, এই জমিতে থেকে একটা গেট বানানো হলো, বিশাল বড় গেট বানানো হলো, থেকে কেয়ার টেকিং করবে, যখন কোনো কেউ প্রমোটাররা আসবে দেখাবে, করবে। সেখানেও যে ঘরগুলো করেছিল নতুন, 3-4টে ঘর করেছিল, তার পাশে একটা বাথরুম করেছিল, মানে 1 সপ্তাহ মতো লোক থাকলো। দেখা যাবে 1 সপ্তাহ পর সেই লোক জামা কাপড় তোলপা তোলপি সব গুটিয়ে কেয়ারটেকার পুরো দৌড় মারলো। তখন ওই মালিক আবার শুরু করলো কি, এই কেয়ারটেকার খোঁজা। যে কেয়ারটেকার পুরনো ছিল সে আর ফেরত আসতে চাইছে না, কারণ আশেপাশে পাড়ার লোকের কাছ থেকে খবর নিচ্ছে মালিক যে আপনাদের কাছে কোনো লোক আছে কিনা, যে এখানে একটু থাকবে, থেকে একটু কেয়ার টেকিং করবে, জমিটাকে একটু দেখে রাখবে, যাতে জমিটা বেদখল না হয়ে যায়, বা কোনো হয় না কোনো কেউ ঢুকে এটার ভেতর কোনো কুকর্ম না করে বসে। হয় না, অনেক খালি জমি থাকলে দেখবে অনেকেই কুকর্ম করতে বসে, গাঁজা খেতে শুরু করে দেবে, এ করতে শুরু করে দেবে। কেউ তো থাকতে চাইছে না। কেন থাকতে চাইছে না, তখন কানাঘুষো এইখান থেকেই শোনা গেল। মালিক কিন্তু কিছু বলেনি, মালিক কাউকে কিচ্ছু বলেনি। ওই যে পুরোনো কেয়ারটেকারটা ছিল, যে যাকে থাকতে দিয়েছিল ঘর করে, সে বলছে যে যারা মিস্ত্রি ছিল তারা প্রতিদিন বলতো রাত্রিবেলা ওরা যখনই শুতে যেত, তখন তো ইলেকট্রিসিটির ওইটা ছিল না, ওরা নিজেদের মতো একটা বাল্ব লাগিয়ে মিটার বক্সের সাথে জ্বালিয়ে রাখতো, বুঝতে পারলে তো। যখনই ওরা ওই বাগান, ফাঁকা বাগান যখন ভাঙছে আর কি, ওখানে হিসি করতে যেত, বা ধরো বাথরুমে যেত, বা ধরো একটু হাত পা মাটি হয়ে গেছে, ধোয়ার জন্য তো একটা জায়গা দরকার, মানে যেখানে শোবে সেখানেই তো ওরা ইয়ে করবে না, একটা সাইডে। তখনই ওদের মনে হতো আগাছার মাঝখানে কোনো একটা বুড়ি দাঁড়িয়ে আছে। প্রথম ওরা ইয়ার্কি ভাবে নিত। আচ্ছা। কিন্তু একদিন ওরা দেখেছে কি, যে রাত্রিবেলা ওরকমই যখন ওই ট্রাক আসবে বলে মালিক জোর করে ওদেরকে বলেছে না তুমি থাকো তোমরা রাতে, মালকে লোডিং করবে, এই রাবিশ রাত্রিবেলায় তো লোড করতে হবে। ওরা দেখেছে ট্রাক তখনও আসেনি, তখন 2:30 নাগাদ হবে, একটা বুড়ি হাতে একটা ওই লোহার যে কলসি হয়, লোহা না পিতলের কলসি, ওই যে হয় না যেটাতে করে আগেকার দিনে জল খেত বা জল তুলতো বা হাত ধুতো, ওই কলসিটা নিয়ে, হ্যাঁ ওই মানে হাঁটু গেড়ে বসে না, এই যে যেমন আমরা বসে বসে আমরা মানে হয় না কেউ বসে, আমরা হাঁটু গেড়ে বসা যাকে বলে, ওরকম ভাবে হাত মানে হাত কি বলবো, আমরা পটিতে বসলে যেমন আগেকার দিনে ইন্ডিয়ান সিস্টেমে ওরকম ভাবে বসে হাতে ওই হাতের সামনে মানে উনি পটিতে বসেনি, কিন্তু বসেছেন ওরকম ভাবে বসে, হাতে ওই যে পিতলের কলসিটা আছে না ওটা সামনে রেখে মাথা চাপে চাপে ভাবে কাঁদছে, খুব আস্তে আস্তে কাঁদছে, চাপড়ানোটাও দেখতে পাচ্ছে, কলসিটাও দেখতে পাচ্ছে, মানে মানে হয় না প্রমিনেন্টলি ওরা ডেসক্রাইব করেছে। তখন যে গিয়েছিল সে বললো না আমরা কেউ এখানে থাকবো না, এরকম ভাবে থাকা আমাদের পক্ষে, আতঙ্ক নিয়ে থাকা অসম্ভব, আমাদের পয়সার দরকার, আমরা কাজ করব, আমরা যেভাবে হোক ভেঙে চুরে এটাকে ফাঁকা করা আমাদের দায়িত্ব, আমরা তারপর আমরা এখানে নাইট স্টে করবো না। তারপর যখন ওরা চলে গেল, ওই পুরো জমিটা ফাঁকা হয়ে গেল, এই যে কেয়ারটেকার ছিল সে যখন এখানে থাকা শুরু করলো, হ্যাঁ ও প্রতি রাতে দেখতো যে ফাঁকা জমিতে এই 2:30 থেকে 3টের সময়, আর ওই সময় নাকি পাড়ার সব কুকুরগুলো, এটা আমিও খেয়াল করেছি, আমি এখনো খেয়াল করি সেটা,
হাউ যে হয় না একটা চিৎকার, দেখবে 3-4টে কুকুর রাত্রিবেলা একদম সুর করে কাঁদে, যেমন যেমন মনে হচ্ছে না কেউ কাঁদছে, বা ওদের একটা হাউলিং, বোঝো হাউলিং, হাউ একটা হাউলিং, ওই হাউলিং ওই জমিটার দিকে তাকিয়ে করতো। এবার তখন সবাই ভাবতো যে ওরা আকাশের দিকে তাকিয়ে করছে, এই যা ভাগ চলে যা, জল ছেটাতে হয় না, কে মানুষ যে রাতে ঘুমোতে পারছি না, তোরা কেন এখানে এসে মানে চিৎকার করছিস। কিন্তু ওই লোকটা বলছে যে কেয়ারটেকার, যে কুকুরগুলো যখন চিৎকার করতো উনি দেখেছেন ওই জমির ওই কোনার দিকে এই একটা বুড়ি প্রতিদিন বসে কাঁদতো। আচ্ছা। এবং উনি মানে হয় গরমকালে ঘামছে, বুঝতে পারছো, ওই চেটো গরমের মধ্যে উনি ভয়ের চোটে জানলা দরজা বন্ধ করে চাদর তাকে মুখের মধ্যে চাপা দিয়ে পাখাটাকে ফুল স্পিডে করে শুয়ে আছেন। আচ্ছা। মানে উনি ভয়ের চোটে মানে মাঝে মাঝে উনি ভাবছেন যে স্ট্রিট লাইট রিফ্লেক্ট করছে, কিন্তু প্রতিদিন একই জায়গায় স্ট্রিট লাইট কিভাবে এরকম সাদা সাদা রিফ্লেক্ট করতে পারে, বুঝতে পারলে। আর উনি তো চোখে মানে এরকম নয় কি উনি চোখে কম দেখেন, উনি যে বয়স্ক মানুষ, কেয়ারটেকার কিন্তু খুব একটা বয়স্ক ছিল না, মিডল এজ ছিল। উনি যে বয়স্ক মানে সিনিয়র সিটিজেন কিন্তু কোনোদিন ছিল না ওই কেয়ারটেকার। তো উনি বলছে যে আমি তো চোখে এতটাও খারাপ দেখি না, যতটাই বড় হোক না কেন। দূরে প্রতিদিন রাতে সারা সন্ধ্যে আমি দেখলাম না, কিন্তু রাতের দিকে আমি সাদা সাদা দেখছি কেন কোনার দিকে। পুরো দিন মানে সন্ধ্যেবেলা অন্ধকার হলে, যখন অন্ধকার হয় তখনও তো তুমি দেখতে পাবে, যদি কোনো সাদা জিনিস রিফ্লেক্ট করে একটা জমির কোনার দিকে, ধরো কোনো কাঁচ লাইট রিফ্লেক্ট করছে, সাদার মতো সাদা সাদা টাইপের লাগছে, ওটাকে শ্যাডো মতো যদি সাদা সাদা লাগে, তাহলে তুমি সেটা সন্ধ্যে 8টার সময়ও দেখতে পাবে, তাই না? তুমি সেটা 2টোর পর কেন দেখবে? আর 2টোর পরই কেন কুকুরগুলো সব চিৎকার করে? কুকুরগুলো মানে নিয়ম করে 2টো থেকে 3টের মধ্যে চিৎকার করবেই। আর চিৎকারে মানুষ একটা টাইমে চিৎকার করে। হ্যাঁ, পাড়ার কুকুরগুলো 2টো হোক কি 3টে হোক চিৎকার করবে, করে চলে যাবে। আর সারাদিনে তুমি কোনোদিন কুকুরের আওয়াজ মানে পেতাম না আমরা। আচ্ছা। এখন তো পপুলেশন কুকুরে বেড়ে গেছে, এখন কুকুর চেঁচায়। তখনকার সময় আমার মনে আছে আমাদের পাড়ে 2টো কুকুর কি একটা কুকুর ছিল। তারাই সে মানে নিয়ম করে, ওদের তো আর নিয়ম কিছু, ওরা তো আর টাইম বোঝে না, তো ওই জমিটার দিকে তাকিয়েই বা কেন করবে। যাই হোক, তারপর উনি থাকলেন না। তো এরকম করতে করতে লোক হয় না কে, উনি হয়রান হয়ে গেছিলেন যে উনি লোক পাচ্ছেন না, কেউ থাকছে না। তো উনি কি করলেন, এই জমিটাকে আবার বেচে দিলেন, আরেকজনকে বিক্রি করে দিলেন। সেই ভদ্রলোক এসে কি করলো, একজন ওনারা বোধহয় চাকরি করতেন, হ্যাঁ ওনারা ডাক্তার ছিলেন আমার মনে আছে। তখন আমি অনেকটা বড় হয়ে গেছি, আমি তখন কলেজ বোধহয় পাশ করে গেছি, ইয়েস। তখন ওরা ডাক্তার ছিলেন, বুঝতে পারলে তো, ডাক্তার হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে নেই। ওরা কেনার পর, ওই জমিটা কেনার পর প্রথমে ওয়াইফ মারা গেল, তারপরে হাজবেন্ড মারা গেল, ওই ডাক্তার ফ্যামিলি শেষ, বুঝতে পারলে। ও আরো একটা কথা, ওই যে ভদ্রলোক কিনেছিল, যে প্রথম ভদ্রলোক কিনেছিল, যার মিস্ত্রিরা ভাঙাভাঙি করলো, পুরো জমিটা পরিষ্কার করলো, কেয়ারটেকার চলে গেল, উনার বাড়িতেও এই জমিটা কেনার পর উনারও কেউ 2-3জন মারা গেছে। তখন উনি এই জমিটা প্রমোটিং করার হ্যাপাটা ড্রপ করে দেন, মানে আমি জমিটা মানে ওনার ইচ্ছেটা চলে যায়, বুঝতে পারো তো, প্রমোটিং করার। হয় না যে জমি কিনেছি, রোজগার করব, লাভ হবে, আমরা কিভাবে মানে আজকালকার যুগে আমরা কি করি, যখন এগুলো তো ইনভেস্টমেন্ট প্রপার্টিতে, আমাদের হার্ড আর্ন মানি আমরা ইনভেস্ট করি যাতে এটা থেকে রিটার্ন পাই। তো ওনার এটা নিয়ে ব্যবসা করার কথা ছিল, যদি জমি থেকে প্রমোটিং করবে, প্রমোটিং থেকে টাকা আসবে, ওনার হয় না ইনকাম হবে। ওনার বোধহয় খুব কাছের কিছু লোকজন মারা যাওয়ার পর ওনার না ওই মনটা ভেঙে যায়, আশা মানে হয় না আশা নিরাশা, ওইটাতে উনি জমিটা হ্যান্ড ওভার করে দেন আরেকজনকে। উনি জাস্ট ক্যাশ টাকাটা যা ছিল ওই ক্যাশ টাকা বিক্রি করে নিয়ে নেন, ক্যাপিটালটা ওনার ফেরত চলে আসে। তারপর যে ওই যার কথা বললাম যে দম্পতি, যিনি মেডিকেল মানে ডাক্তার দম্পতি, ওনারা দুজনেই চলে যান পৃথিবী থেকে, মানে অস্তিত্ব এই ফ্যামিলির মিটে যায়। ওনার যাওয়ার পর আমাদের আইনে আছে কে সাকসেশন অনুযায়ী ওনাদের নিয়ারেস্ট কিন, ওনার ভাইয়ের ছেলে বা এ ছেলে জমিটার হয় না কে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হয় বা লিগ্যাল এয়ার হয় আর কি। তো তার কাছে থ্রু কোর্ট পেপারস গুলো ট্রান্সফার করা হয়। তো তখন হি বিকেম দ্য ওনার, মানে উনি তখন এটা মালিক হলেন।
হুম। উনি কি করলেন, উনিও এই জমিটা বেচে দিলেন। আচ্ছা। এবার এই জমিটা ক হাত হলো, 2 হাত হলো, ঠিক আছে। হুম। 2 হাত হওয়ার পর 3 নম্বর যে কিনলো সে বোধহয় সেও ওই প্রমোটিং এর জন্যই কিনেছিল। ওই প্রমোটিং যারাই এই জমিটা এত বড় জমিতে একটা লোক এরকম কোঠি বানিয়ে কলকাতা শহরের মাঝখানে এখন বসে থাকতে পারবে না, রেন্টানি ব্যবসায়ী করবে। সেও এই জমিটাকে ইয়ে করার জন্য কিনেছিল, প্রমোটিং করার জন্য। সেও পালো না, তার বাড়িতে পট 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 করে সবাই মরতে শুরু করলো, সেও কিন্তু বিক্রি করে দিল। তারপর এখন যাকে বিক্রি করেছে 4 নম্বর, মানে 3 হাত হলো, এটা হচ্ছে 4 নম্বর আর কি। 4 নম্বর লোক যিনি কিনেছেন, তিনি প্রথমে যখন কিনেছিলেন ওনার আর্থিক কিন্তু বেশ ভালো ছিল, উনি ভালো ব্যবসা করছিলেন, ইয়ে করছিলেন। তারপর কেনার পর ওনার না আর্থিক পজিশন ডাউন হতে থাকে। আচ্ছা। ওদের বাড়িতে শরীর খারাপ হতে থাকে, মানে অনেক কষ্টে উনি সংসার চালাচ্ছেন এখন, বুঝতে পারলে তো। ওনার মেয়েকে অনেক কষ্টের নাকি ডাক্তার বানিয়েছেন, এবং উনারই মেয়ে বোধহয় আমাদেরই পাড়ার কারোর একটা মেয়ের আর কি বন্ধু আর কি, সে বলেছে এই জমিটা নাকি কালপুরুষের বাস। আচ্ছা। এই জমিটাতে, এবং এই জমিটা খালি থাকতে থাকতে কি হয়েছে, যতবার হাত বদল হয়েছে না, হাত বদল তার লিগাল পেপারসে হয়েছে। এই জমিটাতে কিন্তু কেউ বসবাস করতে আসেনি। এই জমিটা লাস্ট 20 ইয়ার্স ধরে ফাঁকা। ওকে। তো কি হয়েছে, ফাঁকা থাকতে থাকতে আবার আগাছা হয়েছে, পুরো একদম গাছে ভর্তি হয়ে গেছে মশা মাছি। তারপর কি, যত বাড়ির নোংরা আছে না আশেপাশে, এই জমিটাতে ছুঁড়ে ছুঁড়ে মারে। আচ্ছা। মানে এটা হচ্ছে সব আবর্জনা, বোঝো, আবর্জনা। বাড়িতে যত আবর্জনা আমরা ওই মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোককে যারা দেয় আর কি, তারা যদি দিতে না পারে, আশেপাশে বাড়ি থেকে সব আবর্জনা ওই জমিটার মধ্যে ফেলা হয়। এবং 15 বছর ধরে এই জমিতে ময়লা আবর্জনা গাছার বাস। মাঝখানে এমন অবস্থা হয়েছিল, একদিন হঠাৎ জমিটার মাটি থেকে না স্পার্ক বেরোয়, আগুন ধরে। আচ্ছা। বুঝতে পারলে? তখন চারপাশের বাড়ি না অবাক হয়ে যায়, না জমিটার মাঝখান থেকে আগুন কোথা থেকে আছে, কারণ সব তো কেটে দিয়েছে। এই জমিটাতে আসে ভেতরে তো কোনো মিটার বক্স কিছু নাই, কারণ বারবার ওনার চেঞ্জ হচ্ছে তো সব লাইট কাটা হয়ে গেছে। ওনা থেকে আগুন বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে সিইসি কে ফোন করা হয় আশপাশে বাড়িটা, কারণ আগুন ধরে যাবে তো এরকম ভাবে আগুন বাস্ট করলে। আশেপাশে তার আছে, এখন সবার ওই হয় নাকি ফাইবার কেবল, কি ফাইবার ওয়্যার নাকি সব হয় আমাদের ওয়াইফাই এর জন্য, যে আমরা ব্রডব্যান্ড নিই। তারপর কেবিলের তার, তারপর কি বলে এখন 4-5টা ল্যাম্প, হ্যাঁ, তারপর ইলেকট্রিসিটির কিছু এদিক ওদিক থেকে টেনেছে, ওই তারগুলো সব রয়েছে। তার পাশে ট্রান্সফরমার রয়েছে ছোট একটা ওইদিকে। তখন কি হলো, ওরা কি, আর আশপাশে সব বাড়ি, গায়ে গায়ে লাগানো বাড়ি, কিন্তু 2-3 ইঞ্চি রাস্তা, তারপর বাড়ি। তো সবাই ভয় পেয়ে যাতে সিএসসি আসে, কোনো রকমের সিএসসি জমিটার ভেতর ঢোকে, নোংরা আগাছা সরিয়ে দেখে ওখানে একটা কি তার কিসের সাথে কানেক্ট হয়ে, মানে আমি টেকনিক্যালি যেটা বলতে পারবো না ডিটেলসে, বাট কোনো একটা তারের সাথে কানেক্ট হয়ে ওখানে আগুন ধরছে। জাস্ট ধরা শুরু হয়েছে, মানে ঠাকুরের অসীম আশীর্বাদ, বিশাল বড় কাণ্ড, মানে মানে বাড়িগুলো মানে আগুন ধরে যাওয়ার আগেই দেখতেছি আগুনটা মারাত্মক আগুন হয়, সেটা ওরা কেটে দিয়ে যায়। অদ্ভুত, মানে মাটির তলা থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়েছিল জমিটার তলার থেকে। তখন কর্পোরেশন, আমাদের যেখানে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, কাউন্সিলর আছে, যখন সবাই কাউন্সিলরের সাথে যারা মানে পাড়ার যারা বড় মানুষ হয়, গুরুজনরা হয়, তারা গিয়ে কথা বলে যে এরকম মানে এত অবস্থা খারাপ জমিটার, ওটার এফেক্টটা চারপাশে হয় না, মশা, অদ্ভুত অদ্ভুত ধরনের পোকা, সেগুলো বাড়িতে ঢুকছে, মশার কামড়ে লোকের ডেঙ্গু হয়ে যাচ্ছে, লোকে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। তো এটাকে তো কিছু একটা করতে হবে, নইলে তো আমাদের মানে হয় না হেলথ ইস্যু, হেলথ অ্যান্ড হাইজিনে প্রবলেম হয়ে যাচ্ছে, পাবলিক সেফটি এগুলোতে প্রবলেম হয়ে যাচ্ছে। তখন কাউন্সিলর কর্পোরেশন থেকে যে প্রেজেন্ট মালিক আছে তাকে চিঠি দেয় যে আপনি আইদার নিজে পরিষ্কার করান, নইলে আমাদেরকে পারমিশন দিন আপনার জমিতে ঢুকে পরিষ্কার করেন, তাদের জন্য যা ফি লাগে বা লাগে হয়ে যায়। তো উনি কোনো রকমে কষ্ট করে, মানে যেহেতু আর্থিক অবস্থায় সত্যি ওনার খুব খারাপ হয়ে গেছে, এই অত বড় জমি তাকে পরিষ্কার করাটা প্রচুর টাকা পয়সা, মানে গাছ কাটতে হবে, আগাছা সরাতে হবে, মাটি তুলতে হবে, আবর্জনা সরাতে হবে, ওগুলো করে করা হলো। ঠিক আছে, করা হলো,
করার পরে কি হলো, জমিটা তো ফাঁকা হলো, ওই লোহার যে গেটটা ছিল, ওই কেউ মানে হয় না কে ঢুকছে বেরোচ্ছে কাজ করার সময় সব ওই মাটি তুলছে ইয়েতে ট্রাকে, ভেঙে যায়। তাহলে তো ভেঙে যাওয়ার ফলে কি হয়, লোহার গেটটা ভাঙা যাওয়াতে ওই জমিটার ভেতর ইজি অ্যাক্সেস হয়ে যায়, মানে ঢুকতে বেরোতে তুমি পারবে ওই জমিটার ভেতর। কেউ যদি চায় এই জমিটার ভেতর কি লুকিয়ে থাকতে পারবে, বা কেউ যদি চায় এই জমিটা, ওই বড় জমিটা এক চার পাক খেয়ে, মানে ওটা এখন পাবলিক মানে অ্যাক্সেস হয়ে গেছে, বুঝতে পারলে তো, এটাতে পাবলিক ধরে। এবার কি হয়, 2019 সালের ঘটনা বলছি, 2019 সালে তখন এই পাড়ায় অনেকগুলো কুকুর থাকা শুরু করে, মানে হয় না কি এই পাড়া থেকে কুকুর আসছে, ও পাড়া থেকে কুকুর আসছে, তো কুকুর ওখানে এই পাড়ায় প্রচুর হয়, তাদের অনেক বাচ্চা হয়, বুঝতে পারলে তো। তো সেই বাচ্চার মধ্যে যে বাচ্চাটা সার্ভাইভ করেছিল আর কি, সেই বাচ্চাটা আমার বাপের বাড়িতে এসে থাকা শুরু করলো, ওই একটা কুকুরের বাচ্চা। ও কি করতো, আমার বাপের বাড়ির গেট, কলাপসুল গেটের ভেতর দিয়ে, ছোট বাচ্চা তো, ঢুকে গিয়ে সোফায় তো চলে যেত, সোফার তলায় ঘুমাতো। তো মা বাবা দেখলো আমার বিয়ে হয়ে গেছে, ওরা একা একা থাকে, তো কুকুরটাকে ওরা পুষে ফেলে, ঠিক আছে। তারপর কুকুরটার যে মা থাকে সেও মারা যায়। তো কি হয়, মা বলে ওরা তো মা নেই, ওকে আমরা রাখবো, খাওয়াবো, ভালো রাখবো করে মা কুকুরটাকে পোষে। 2019 সালে পোষে মা কুকুরটাকে। কুকুরটা একটা অদ্ভুত ব্যাপার, যখনই বাবা ওকে রাস্তায় ছাড়তো সবার আগে দৌড়ে গিয়ে ওই জমিটার ভেতর ঢুকে যেত। আচ্ছা। ওই জমিটার ভেতর ঘন্টার পর ঘন্টা থাকতো। আর যেহেতু আমরা জানি, বাবা জানে জমিটা আবর্জনায় ভর্তি, কারণ একবার পরিষ্কার করার পর আবার তো তার মধ্যে আবর্জনা ফেলা হচ্ছে, বুঝতে পারলে তো। আমার মা চিন্তা, এই তুই কেন গেছিস নোংরার মধ্যে? আরো যেহেতু আমাদের পোষা কুকুর ছিল, ভ্যাকসিন করা ছিল, পরিষ্কার ছিল, তারপর ওটাকে কি বলে, ওই স্নান করানো হতো, হয় না, পা মোছানো হতো, ডেটল দিয়ে পরিষ্কার। এবার ও তো আবর্জনা তুলে মানে গায়ে মেখে বাড়িতে ঢুকবে, তাতে তো আমাদের বাড়িতে মানে যারা থাকে মা বাবা, এদের তো ইনফেকশন হয়ে যাবে। তো মা খুব চিৎকার করতো। তো ওকে ঢোকার সময় ডেটল দিয়ে পা পরিষ্কার করা হতো, সবসময় জল আর বালতি রাখা থাকতো। অদ্ভুত একটা নেশা। ওকে যখনই বাবা রাত্রিবেলা ছাড়তো বাথরুম করার জন্য, ওই জমিটার ভেতর গিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতো, 1 ঘন্টা পর আবার নিজেই বেরিয়ে বাড়ির ভেতর ঢুকে যেত। এরকম টানা চললো। আমরা খালি ওকে বকাবকি করতাম, আমি থাকলে ওকে বকতাম যে এই তুই কেন ওখানে যাস, কিসের এত টান এই নোংরার মধ্যে। করতে করতে 2021 সালে, 2020 সালে আমার বাবা কোভিডে চলে গেলেন, ঠিক আছে। তো তারপর ও ছিল, ভালো ছিল, কুকুরটা ভালো ছিল, হয় না বলে না, মানে কোনো অপ কিছু বা নেগেটিভ কিছু থাকলে সেটা কুকুরদের ওপর দিয়ে যায়, বা বাড়িতে পোষ্য কোনো অবলা প্রাণীদের ওপর যায়। বাবা চলে যাওয়ার পর থেকে ওর ওই জমিটার ভেতর ঢোকার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল। এটা কিন্তু অদ্ভুত, আমি কিন্তু কোনো কিছু কানেকশন বলতে পারবো না, আমার নিজের চোখে দেখা, কারণ ওই সময়টা আমি নিজের চোখে ওকে দেখেছি ঢুকে যেতে। ওর ফ্রিকোয়েন্সিটা খালি নেশার মতো ওখানে যেত। আর ওকে যদি গেটে আটকে রাখা হতো, বাড়িতে চিৎকার করতো জমিটার ভেতর ঢোকা। আমরা ওকে পেটাতাম, কেন তুই বেরোবি, বেরোলে যে রাস্তায় যাবে কি ওই গলিতে যাবে, পেছনে যাবে, অন্য কুকুরের পেছনে যাবে, তা না, ওই জমিটার ভেতর ঢুকবে, কারণ ওটা গেটটা তো ভেঙে গেছে অনেক দিন। তারপর একদিন হলো 2021 সালে একটা দিন, হঠাৎ করে কুকুরটা অস্বাভাবিক কাঁদতে শুরু করলো। 1 মাস মতো ট্রিটমেন্ট চললো, কোনো ডাক্তার কিচ্ছু ধরতে পারেনি। ও সারা রাত চিৎকার করতো, মানে পেনে চিৎকার করতো, বুঝতে পারলে তো। মানে দাঁড়াতে পারতো না, ওর শিরায় কোথায় টান লেগেছে আমরা বুঝতে পারতাম। আমি কাঁদছি, মা কাঁদছে, আমার বর এসে নিয়ে যাচ্ছে ওকে, প্রাইভেট হসপিটালে নিয়ে যাচ্ছে ওকে, টাকার পর টাকা খরচা, শুধু আমার কুকুরটা সুস্থ হয়ে যাক। আর বাবা না ওকে খুব ভালোবাসতো, মানে আমার বাবাই কুকুরটাকে ভীষণ ভালোবাসতো, বুঝতে পারছো, ভীষণ মায়া, ভীষণ আদর। যেমন মানুষকে ভালোবাসে না, মানুষের বাচ্চাকে, বাবা ওকে একদম ওরকম তোলা করে রাখতো, সেই গাড়ি ছাড়া চলতো না, এরকম ধরনের। না, হঠাৎ করে হার্ট ফেল করে মরে গেল একদিন, 1 মাসের মধ্যে। অদ্ভুত মৃত্যু ওর। তারপর থেকে না আমার ওই জমিটার প্রতি একটা অস্বাভাবিক মানে ভয় ধরে গেছে। তারপর আমি ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলাম, ওই যেহেতু আমার ভাসুর ওই হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করে একটা জমির কেনার আগে, আমি ঠান্ডা মাথায় তখন আর পর্যন্ত মানে আমাদের কুকুর
লোকটা মরে যাওয়ার পর আমি এই পুরো এন্টায়ার জিনিসটা রিকালেক্ট করি বসে বসে একা, যে কি হলো কি পরপর এরকম ঘটনা ঘটছে আমার বাড়িতে। হুম। তখন আমি খেয়াল করে দেখি এই গলিতে, এই পাড়াতে, মানে এই এক্স্যাক্টলি এই জমিটার 4 কোনায় যে কটা বাড়ি, এবং এই জমিটার গা দিয়ে যে হাওয়াটা গিয়ে লাগছে আরো 10টা বাড়িতে, প্রতিটা বাড়িতে অশান্তি, প্রতিটা বাড়িতে অসুখ, প্রতিটা বাড়িতে আর্থিক, মানে হয় না আর্থিক অবনতি। মানে আশেপাশে যারা কেউ বাড়ি বা ফ্ল্যাট কিনেছে, সে কিনলো কিন্তু ভালোভাবে, তখন সে তার শরীর ভালো, তার আর্থিক অবস্থা ভালো, সংসারে শান্তি। যেই সময় যেতে শুরু করলো ওদের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করলো, ওদের সংসারে কলহ ক্লেশ, ভাইয়ে ভাইয়ে মারপিট, এমন মারপিটকে রাস্তায় নেমে আর কি লোক জড়ো হয়ে যাচ্ছে, অথচ ওদের পয়সা আছে, ঠিক আছে। শরীর খারাপ, প্রত্যেকটা বাড়িতে শরীর খারাপ, অল্প অল্প বয়সের ছেলে মেয়েরা শরীর খারাপে মরে যাচ্ছে, কারোর মরণ রোগ ধরা পড়ছে, কারোর সুগার প্রেশার তো সবার, মানে যার হওয়ার না তারও। আর ধরো ভালো চাকরিতে কেউ জয়েন করলো, সেরকম উন্নতি করতে পারছে না। ধরো ভালো পড়াশোনা করলো, তো খেটে খুঁটে পড়াশোনা করলো, সে যে উন্নতি, অনেকের হয় না ভালো উন্নতি হবে, সেই উন্নতিটা কিন্তু এই পাড়ার কারো বাসিন্দাদের কিন্তু হয়নি। যারা বিয়ে করে বেরিয়ে গেছে মেয়েরা, যারা অন্য সংসারে চলে গেছে, তাদের ঠিক আছে। যারা এই পাড়াতে বিয়ে করে এসছে, মানে মহিলাদের কথা বলছি, তারা এবং এই পাড়াতে যারা বাসিন্দা অনেক বছর ধরে আছে, তাদের কিন্তু সেরকম কোনো উন্নতি হয়নি। মানে ম্যাক্সিমাম আমি দেখেছি অবনতি হতে। মানে বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে ছেলেদের, বুঝতে পারলে তো। বিয়ে করে এলো, কিন্তু আসার পর জয়েন্ট ফ্যামিলিতে অশান্তি। চাকরি করছে, চাকরিতে অশান্তি। চাকরি পেলো, কিন্তু চাকরি পেয়েও স্যাটিসফাইড নয় চাকরি নিয়ে। প্রতিটা মানুষের ভেতরে একটা বিশাল বিশাল রোগ মানে তৈরি হয়েছে প্রতিটা বাড়িতে, এবং প্রতিটা বাড়িতে কারোর না কারোর মানে মন খারাপ, কারোর ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, কেউ শান্তিতে নেই। আমি তারপর পুরোটা এরকম মানে হয় না কি রিসার্চ করা, যাকে বলে না রিসার্চ করা, আমার ওই কুকুরটা চলে যাওয়ার পরে আমি রিসার্চ করলাম। তখন আমি ডান দিক তাকাচ্ছি অশান্তি, বাঁ দিক তাকাচ্ছি অসুস্থ, পূব দিকে তাকাচ্ছি, মানে যেদিকেই তাকাচ্ছি, পিছনে তাকাচ্ছি, সামনে তাকাচ্ছি, দেখছি সত্যি তো এই পাড়াতে কেউ শান্তিতে দেখতে পাচ্ছে না, কেউ টেকেনি আজ পর্যন্ত শান্তিতে। তারপর আমি শুনলাম আমার কি আরো মানে গলির মোড়ের দিকে অনেকে থাকে আর কি, তাদের বাবারা যখন বেঁচে ছিল, বাবারা দাদুরা বেঁচে ছিল, তাদের কাছ মুখ থ্রু দিয়ে আসা, মানে মুখে মুখে হয় না যে এই গলিটাতে এরকম হচ্ছিল, এই জমিটাতে নকশালের সময় অনেক শুট আউট হতো, এবং ওই শুট আউটের সময় যে দেহগুলো থাকতো না, ধরো দৌড়াতো, এই গলির ভেতর দিয়ে তারা দৌড়াতে যেত, কারণ আশেপাশে গুরুদাস কলেজ আছে এইদিকে ওইদিকে, এরকম অনেক কলেজ টলেজ নাকি আছে বা ছিল তখনকার সময়। তখনকার স্টুডেন্টরাই আর কি নকশাল করতো, তো তারা এই সব গলি দিয়ে দৌড়াতে গিয়ে পুলিশের গুলিতে অনেকে মারা যায়, এবং কিছু মানুষ যারা মারা গেছে তাদের দেহর কিছু অংশ রক্তই জমিটার ওপর পড়েছিল। গাছে হয় না কে খুলি ফাটিয়ে যে হয় না, খুলি মানে মাথা ফেটে গেলে যে খুলির অংশ, ওগুলো ঝুলতো এরকম। আর শুধু এই জমিটা নয়, গলিটা দিয়ে বেরিয়ে গিয়ে মানে আরেকটু এগিয়ে গেলে পেছনের দিকে একটা ওই পানা পুকুর মতো আছে এই বেলেঘাটাতে, এই এরিয়াতে। ওই দিকটা যেতে গিয়ে ওই দিকটা আমি বলে দিচ্ছি, এরিয়াটাও বলে দিচ্ছি, ওই দিকটা কানেক্ট করছে রাজেন্দ্রলাল মিত্র স্ট্রিটে। ওখানে একটা বিশাল বড় মিত্র বাড়ি আছে, ওদের ওই প্রপার্টিটার পাশ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, ওখানেও নাকি এরকম একটা বিশাল বড় বটগাছ আছে আর কি, যেটা তলা দিয়ে এখনো লোকে যাতায়াত করে না। মানে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, ওখানকার লোকালরাই বলে যে তুমি যাবে না। আর আমি সব মানে কেন যাবে না, আমরা দুপুরের দিকে যাচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি শর্টকাট নেওয়ার চেষ্টা করছিলাম, আমিও কোনোদিন ওই রাস্তা দিয়ে যাইনি। তখন
ওখানকার পুরোনো বাসিন্দা যারা আছে তারা মধ্যে আমার চেনা জানা অনেকে আছে এখন, তারা বলল দিদি ওখান দিয়ে যেও না, কারণ ওই যে বট গাছগুলো আছে ওখানে নাকি অনেকে ফাঁসি দিয়েছে, অনেকে ঝুলিয়ে দিয়েছে নকশালের সময়, আর ওটা ওইভাবে ইনট্যাক্ট। মানে এখনো? হ্যাঁ এখনো। আমি এই 1 সপ্তাহ আগেকার কথা বলছি, আমি Okay. ওটা দিয়ে শর্টকাট যাচ্ছিলাম, মানে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম বলে সেই মানে বাচ্চা ছেলেটা আমার সাথে গেছে যে দিদি আমি তোমাকে অত দূর এগিয়ে দিয়ে আসবো, ওই এরিয়াটা ক্রস করিয়ে দিয়ে আসবো। আচ্ছা। আর ওখানটা গেলে তুমি নিজেই বুঝতে পারবে একটা কিরকম হয় না, অপয়া অপয়া ফিলিং আসে, জানো তো। আমি যখন ডান দিকে তাকালাম ওই ভরা রোদ্দুরের মধ্যে না কিরকম একটা আগাছা, অন্ধকার, কোনা, নোংরা। আর যেখানে যে জমি নোংরা, যে জমিতে এরকম আগাছা হয়ে যায় না, সেই জমির মানে পজিটিভিটিটা মানে লক্ষ্মী চলে যাওয়া, বোঝো, অলক্ষ্মী ঢুকে যায় বা লক্ষ্মী চলে যাওয়া, একটা অলক্ষ্মী মার্কা ভাইব একটা মানুষ পেতে থাকবে। এবার দেখেই মনে হবে অপয়া অপয়া অপয়া, জায়গাটা অপয়া, এখানে দাঁড়াবো না, এখানে ই করবো না। কিন্তু আমি ওটা প্রথমে ভাবিনি, আমি খালি ভাবছি যে কর্পোরেশন থেকে পরিষ্কার করে না কেন, নোংরা কেন এই রাস্তাটা। তখন আমার আরে এই জায়গাটা এরকম কি লোক এই জায়গাটাকে অ্যাভয়েড করে, তাই জন্য কেউ এই জায়গাটা হয় কিছু বলেও না। কেউ যে এসে বলবে যে ভাই এই জায়গাটা নোংরা আছে পরিষ্কার করো, মানে এতটাই অপয়া যে লোকে ছায়াও মারায় না। আমাকে বলছে তুমি ওই সাইড দিয়ে যাচ্ছ না, ওখানে দিয়ে শর্টকাট হচ্ছে, শর্টকাট হলে তুমি সব শর্টকাট নেবে কেন? তাই এসব হিস্ট্রি তোরা জানবি, তোরা এখানকার পুরনো বাসিন্দা, আমি কি থরি না জানবো। তো তারপর হয় না কি নানান লোকের সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে এই বেলেঘাটা অঞ্চলের অনেকটা জায়গা না খুব মানে অমঙ্গলের, মানে কি বলতো, আমি কাউকে ডিসকারেজ করছি না, আমি যারা থাকে তাদেরকে কিছু বলছি না, যে তারা কিন্তু ভালো করে যদি রিসার্চ করে না কেউ কেনার আগে, দেখবে অপয়া ব্যাপারটা খুব আছে এই জায়গাটাতে। মানে এই জায়গাটাতে কিছু একটা নেগেটিভ আছে যেটা সবাইকে খুব এফেক্ট করে। ফ্যামিলিকে ফ্যামিলি শেষ হয়ে যায়, মানে ফ্যামিলিকে ফ্যামিলি শেষ হয়ে যায়। মানে আমারই নিজের দাদা আর কি, এই যে জমিটার কথা বললাম না 20 বছরের স্প্যানে যা যা হয়েছে, আমার নিজের দাদা আর কি এই এই প্রপার্টিটা কিনতে চেয়েছিল, বিকজ নতুন বাড়ি টাড়ি বানাবে। তো আমার বাবা বলেছিল ভাই আর যাই করিস এই জমিটা কিনিস না। মানুষ 1 কোটি টাকা দিয়ে যদি কোনো জমি কেনে বা 80 লাখ টাকা দিয়ে কোনো জমি কেনে, কি করবে? জমিটাতে শান্তিতে থাকবে বলে তো কিনছে, যাতে এই জমিটাতে আমার পরবর্তী বংশধররা এনজয় করতে পারে, অ্যাসেট হতে পারে। বা হলো তুই কিনবি, প্রথমে তোর বউ মরবে, তারপর তুই মরবি, তারপর তোর ছেলে মরবে, তোর মেয়ে মরবে, তোর মা মরবে, তোর বাবা মরবে, আর কেউ থাকবে না এনজয় করার। এই জমিটা এতটাই অপয়া আছে তুই এনজয় করতেই পারবি না। মানুষ টাকা পয়সা দিয়ে কিনবে কেন একটা? আর এইগুলো না মানুষ সবসময়, আমার বাবা জানতো, এই পাড়ায় থাকতো বলে বাবা বলেছে, আমার দাদাকে বারণ করেছে যে তার থেকে সল্টলেকে 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেন, তাও ভালো। মানে একটা ফ্ল্যাট তো শুধু হবে, হ্যাঁ, মানে সল্টলেক এতটাই কস্টলি, সেখানে এত বড় জমি দাদা বলছিল যে না কিনি, অনেকটা বড় জমি, কতটা এরিয়া, বলছে না না ওই লোভে যাস না, শেষ হয়ে যাবি, ফ্যামিলি পুরো শেষ হয়ে যাবে, আর কোনোদিন কেউ এনজয় করতে পারবি না। তারপর এই দাদা এই প্ল্যানটা পুরো একদম মানে ড্রপ করে দিল যে না ভাই আমি এখানে আর কিনবো না, আমার বাবার কথা। তো এরকম মানে এটা ওই দেখবে এরকম আমাদের ইয়েতেও আছে যে হাইওয়ের আশেপাশে না জমি বেশি কিনতে নিয়ে, কারণ ওদের হাওয়া বাতাস খুব খারাপ থাকে। হাওয়া বাতাস এই জন্য খারাপ থাকে, অনেক সময় কি হয় ক্রাইম খুব ওখানে হয়, কারণ ফাঁকা জায়গা না, মানুষকে মেরে পুড়ে দেওয়া, অ্যাক্সিডেন্ট হয়, লরি চাপা দিয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, মানুষ কি ফাঁকা জায়গায় কোনো ক্রাইম করে পুঁতে দেয় অনেকে ডেড বডি, জানো তো। ফাঁকা জমি কেউ দেখার নেই, অন্ধকার পুঁতে দেয়। এবার পরবর্তীকালে ওটাকে গভর্নমেন্ট ডেভেলপ করার জন্য ইয়েতে দিল জমি বিক্রি আছে, কারণ হাইওয়ের আশেপাশে জমি আইদের চাষিদের থাকে, নইলে গভর্নমেন্ট একেবারে করে না, কোনো দরকারে হয়তো। তো গভর্নমেন্টের কাছে ওটা এক্সট্রা জমি আছে, হাইওয়ে করার সময় নিয়েছিল, ওটা তখন বলে কি ডেভেলপমেন্ট বা এর জন্য প্রমোটিং এর জন্য একটা হয় না হাউজিং কমপ্লেক্স তৈরি হোক, হোক, লোকে হই হই করে কিনতে চলে যায়। আর একটা সুন্দর এসি ঘর, একটা মানে হয় না একটা মাঠ করে দিল, একটা বাগান করে দিল, একটা হাঁটার জায়গা করে দিল, কিন্তু মানুষটার জীবনে যে পরিবর্তনটা এলো ওখানে ঢোকার পর থেকে, সেটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, তা সর্বনাশ হয়ে গেল। সে হাওয়া বাতাস এত খারাপ, সে থাকতে থাকতে তার শরীর খারাপ শুরু হলো, আর্থিক কষ্ট, অনটন, অশান্তি, সব কষ্টই মানুষকে শেষ করে দেয়।
তো এই জিনিসটা সাংঘাতিক জিনিস, তাই জন্য সবসময় হিস্ট্রি, বাস্তু, পারলে 10 বার ঠাকুর মশাই যে যে ধর্মেরই হোক, খ্রিস্টানদের ঠাকুর মশাইকে এনে দেখাক, মুসলিমরা তাদের মানে কি বলে ওদের ইমাম বা ওদেরকে দেখাক, হিন্দুরা ঠাকুর মশাইকে এনে দেখাক, কিন্তু দেখাক মানুষ শেষ, টাকা পয়সা দিয়ে শেষ যাতে না হয়ে যায়, এটা খুব দরকার। মানে এখন ট্রেন্ড চলছে না যে রিয়েল এস্টেটে এখন প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু মানুষের যে জীবনও শেষ হচ্ছে অনেক জায়গাতে, সেটা আমরা কিন্তু খেয়াল করি না। এটা হচ্ছে টোটাল এটার ঘটনা। ওকে, মানে এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো জিনিস নেওয়ার আগে অবশ্যই তার হিস্ট্রি চেক করে নেওয়া উচিত। ভীষণ ভাবে তোমার অস্তিত্ব ডিপেন্ড করছে ওই হিস্ট্রিটারই ওপর। আমরা কোনোদিন সেটা, মানে আমি তো অ্যাটলিস্ট কোনোদিন ভাবিনি যে এটা এতটা ইম্পর্টেন্ট হতে পারে, যতদিন না আমি মানে হয় না কি একটা ধাক্কা খাওয়ার পর মাথাটা খুলে চুপচাপ বসে ভেবেছি, এবং হয় না একটার সাথে একটা অঙ্ক যোগ করেছি, একটার সাথে একটা দিক যোগ করেছি, আবার নিজের চারপাশটা দেখেছি চোখ ঘুরিয়ে, সত্যি তো কেউ তো শান্তিতে নেই, কারো তো ভালো হচ্ছে না। সাংঘাতিক একটা হয় নাকি মানুষ স্ট্রাগল করলো, দারুণ উন্নতি করলো, তার জীবনের মোড় ঘুরে গেল, কেউ হচ্ছে না এখান থেকে, বললেও সে ধপাস করে পড়ে যাচ্ছে। সে হয়তো তৈরি হয়ে আসছে, ভালো করে সাকসেসফুল হয়ে এখানে একটা বাড়ি কিনে ফেললো, কারণ সে অনেক সাকসেস হয়েছে তার, সে যেই সময় কিনলো ওই সময় থেকে ওর ডাউনফল শুরু হলো জীবনের। শরীর প্রথমে বাড়িতে অশান্তি, শরীর খারাপ শুরু হলো, মনের অর্ধেক অশান্তি শুরু হয়ে গেল। শরীর ঠিক না থাকলে তোমার মন ঠিক থাকবে না। হ্যাঁ, আর মরণ রোগ তৈরি হচ্ছে না, একটা মরণ রোগ আমাদের আছে না, আমি রোগটার নাম নিতে চাইছি না, ওইটা যখন হচ্ছে তখন সব শেষ হয়ে যাচ্ছে জীবন থেকে, যার হচ্ছে তার আশেপাশে সবার, ঠিক তখন তার রোজগার করার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা সব চলে যাচ্ছে, তার চারপাশের লোকেদের জীবন সেভাবে এফেক্টেড হচ্ছে। মায়ের হলে ছেলের জীবন এফেক্ট হবে, বাবার হলে মেয়ে বউ সবাই তখন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ক্লেশ অলক্ষী লেগে যাচ্ছে বাড়িটাতে। এটাই আমার ঘটনা বলার সারমর্ম আর কি। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আর যারা এখনও লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের এই পরিবারকে ছড়িয়ে দাওনি, তারা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো, যাতে এই পরিবার আরও তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে। চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা শুনতে চলেছ ভৌতিক কথা পডকাস্টের 145 নম্বর এপিসোড। আর এই এপিসোডে তোমাদের সঙ্গে আজকে ঘটনা শেয়ার করবেন তোমাদের অতি পরিচিত প্রিয়াঙ্কাদি। প্রিয়াঙ্কাদি মূলত আজকে দুটো ঘটনা শেয়ার করবেন। প্রথমটা একটা স্বপ্নকে কেন্দ্র করে, যেই স্বপ্নটা দেখেছিল সেটাই হাওড়া ব্রিজে ঘটেছিল, মানে বাস্তবায়িত হয়েছিল। এবং আরেকটি ঘটনা, একজন দিদা মারা যাওয়ার পর তার দৃষ্টি পড়েছিল নাতিদের ওপর, নাতি নাতনির ওপর আর কি। সেটা নিয়ে আজকে একটা ঘটনা তোমরা শুনতে চলেছ। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এমন ঘটনা, এমন পডকাস্ট আমাদের সাথে শেয়ার করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ভয়ের কিছু নেই, অবশ্যই তোমরা নির্দ্বিধায় কন্ট্যাক্ট করে নাও। চলো আরও বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি করে দিয়েছো, আর আমি জানি তোমরা করেই দিয়েছো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।